হৃদয়ের গহীনে নিভু নিভু জ্বলা ভয় ভয় অনুভূতিরা তীব্র হিমশীতল প্রবাহে শির দাঁড়া দিয়ে বয়ে চলেছে অবিরামভাবে। সিন্তিহা বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে, পেছন থেকে দরজা টেনে নব মোড়ানোর সময় সৃষ্ট মৃদু আওয়াজটা সিন্থিয়ার বুকের খাঁচায় দিড়িম দিড়িম করে বাজছে অযথায়। তবুও তার চোখের কোঠর থেকে চোখ জোড়া তার বাধা না মেনেই রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পরিচিত অবয়বটে ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছে। বেশ ছিমছাম ঝকঝকে তকতকে কক্ষের পরিবেশ। কেউ যেন অভিজ্ঞ হাতে সূক্ষ্ম সুনিপুণভাবে স্বপ্ন বুনন করেছে। আধুনিক ইন্টেরিয়র সিলিংটা নিয়নের প্রজ্বলয়মান সোনালি আভায় সুসজ্জিত। নিয়ন বাতির স্বর্ণালী আলো চুয়ে চুয়ে সোনারূপে পড়ছে যেন সিন্থিয়ার সর্বাঙ্গে। সোনা রং চুয়ে চুয়ে পড়ছে অফ হোয়াইট রঙের দেওয়ালগুলোতে, কিন্তু কোথাও পরিচিত অবয়বটি নেই। সামনের দেওয়ালে অর্ধ খোলা থাই গ্লাস দিয়ে ক্ষণে ক্ষণে আসা শীতল বাতাসে ঢেউ খেলে উঠছে ফিনফিনে পর্দাগুলো। 1, 2, 3, 4 রুমের 4 দেওয়ালের কোথাও সেই মুখটি নেই। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সম্পর্ক ধরে নিশ্চল নীরব নিস্তব্ধে দাঁড়িয়ে আছে সিন্থিয়া। এই মুহূর্তে তার কি বলা উচিত, কি করা উচিত সম্পূর্ণই জ্ঞানশূন্য লাগছে তার। সবচেয়ে ভালো হতো তাকে তার বাসায় পাঠালে, কিন্তু পাঠানো হলো না। বাবা মা তার চিন্তায় হয়তো অর্ধমৃত। অপেক্ষা প্রতীক্ষার প্রহর গুনে চলেছে তারা। আইনের নিয়ম কি এতটাই কঠিন? কোমল হৃদয়ের করুণ পরিণতি কি তারা মানে না? একবার কি খবর দেওয়া যেত না তার পরিবারকে? ভাবনার জালে পেঁচানো অনেক প্রশ্ন আর আত্মার হাহাকার। ক্যাস ক্যাস মৃদু শব্দে খুলে যায় সামনের থাই গ্লাস। উড়ন্ত পর্দা হাতে চাপিয়ে দিয়ে বেলকনি থেকে আধুনিক কার্পেটে পা রাখে কেউ। ভাবনার জাল ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে যায়। আপাদমস্তক বিশাল দেহী বলিষ্ঠ গড়নের মানুষটির পরনে 3/4 প্যান্ট, কটন প্লেন স্লিভলেস ঢিলেঢালা টি শার্টে ফুলে ওঠা হাতের পেশি স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো অযত্নে বেড়ে কপালের ভ্রু ছুঁয়েছে। বিশালদেহী মানুষটার প্রত্যেক পায়ের গতিতে চারপাশ যেন তোলপাড়, যেন সে মহাপ্রলয় বিধ্বংসী। সিন্থিয়া হঠাৎ করে ভয় বাড়ছে। চারপাশের নিস্তব্ধ নীরব পরিবেশ। সামনেই থাই গ্লাস টেনে দিচ্ছে ইরফাদ। এই মানুষটার সাথে অনেকবার রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা থাকলেও আজ নিরালয় নীরবে একা এইভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতেও পায়ের তলা থেকে কেঁপে উঠছে যেন সিন্থিয়া। কিন্তু কেন? বুকের মধ্যে ধীরিম ধীরিম বাজার শব্দের তোড়ে দুর্বল লাগছে তার। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায় সে। এক পলক সামনে তাকায় ইরফাদ। সিন্থিয়ার পরনে লাল টুকটুকে শাড়ি জড়ানো। ইভা খুশিতে অল্প সময়ে যতটুকু পেরেছে তাই দিয়েছে। নিজের পছন্দের শাড়ি, নিজের পছন্দের বাচ্চাদের ডিজাইনের তৈরিকৃত বালা দুটো সিন্থিয়াকে পরিয়ে দিয়েছে। গলায় ঝুলছে পাতলা চেনকে আঁকড়ে ধরা ইরফাদের হাতের রিং। সিন্থিয়ার হাতের ওপর দালানের মতো গহনার বাক্স। এগুলো যে তার বাবার কাজ সে ভালো করেই জানে। ইরফাদ দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, দাঁড়িয়ে কেন? কখন এসেছো? আমাকে ডাকনি কেন? সিন্থিয়ার চোখ গোল গোল করে তাকিয়ে আছে ইরফাদের দিকে। ইরফাদের হাঁটার চলার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আসে সে। আর মনে মনে ভাবছে কি বলে ডাকবে সে। শব্দ করে, নাকি খ্যাক খ্যাক করে কাশি দিয়ে, নাকি স্যার বলে ডাকা উচিত ছিল? স্যার, আপনি কই? এভাবে কি ভাবছো? আসো। ইরফাদ দাঁড়িয়ে থেমে থেমে জিজ্ঞাসা করছে। সিন্থিয়া বুঝতে পারছে না কি করা উচিত। কোন দিকে যাবে? ইরফাদের দিকে নাকি সোজা বিছানার দিকে? প্রেমের বিয়ে হলে বিষয়টা ভিন্ন ছিল। সোজা বিছানায় টুপ করে বসে পড়ত। পারিবারিক বিয়ের বিষয়টাও ভিন্ন। পরিবারের মানুষ বউ সাজিয়ে বিছানায় বসিয়ে রাখত। কিন্তু অ্যাক্সিডেন্টালি বিয়েগুলোতে রুমে ঢুকে কোনো দিকে যেতে হয় তা জানা নেই। এখন সে কোথায় যাবে? জীবনে কখনো কোনো দিন এত সিদ্ধান্তহীনতায় ভোগেনি সে। কোন দিকে যাবে সে?
ইরফাদের দিকে নাকি বিছানার দিকে? সে যে এত উপস্থিত বুদ্ধিহীন মেয়ে, এই সিচুয়েশনে না পড়লে বুঝতেই পারতো না। কোন দিকে না গিয়ে হ্যাবলার মতো দরজাতেই দাঁড়িয়ে থাকে সিনথিয়া। ইরফাদ বিছানার দিকে এগিয়ে একবার পিছু ফেরে সিনথিয়াকে একটু আগে যেখানে দাঁড়ানো দেখেছিল সেখানেই দাঁড়িয়ে আছে মেয়েটি, এক চুলও নড়েনি। সিনথিয়া মনে মনে ভাবছে, কাঠের ভারী পাল্লা যদি ঠুনকো হতো আর তার পিঠের বলের কাছে পরাজিত হতো, এই মুহূর্তে দরজা ভেঙে ওপাশে ছিটকে পড়ত সে। আর ওকে সিনথি? সহসাই চোখ তুলে তাকায় সিনথিয়া, কাঁধের দিকে মাথা ঝাঁকিয়ে অস্পষ্ট করে বলে, এদিকে এসো। সিনথিয়া পিপিলিকার গতিতে পা ফেলে। আধুনিক ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের ওপর কুচি কুচি করে পর্দাগুলো সরিয়ে দেয় ইরফাদ। সিনথিয়া বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। সিনথিয়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ক্যাবিনেটের পর্দা সরায় ইরফাদ। ওপর নিচ জুড়ে আয়না, সেখানে নিজেকে দেখতে পায় সিনথিয়া। তার পাশের বলিষ্ঠ পুরুষের অবয়ব নিজের সাথে মিলিয়ে শক্ত ঢোক গেলে এই মানুষটার সাথে পার্টনার হিসেবে তাকে আদৌ মানাবে? ইরফাদ পাল্লা টেনে দেয়, হারিয়ে যায় আয়নার প্রতিচ্ছবি। ক্যাবিনেট থেকে একটা ব্যাগ বের করে ইরফাদ। পেছনে তাকিয়ে দেখে সিনথিয়া দাঁড়িয়ে আছে বিছানার দিকে। ইরফাদ আবারও ডাকে, সিনথি, এইখানে এসো, এই দিকে। সিনথিয়া এইবার ইরফাদের পাশাপাশি দাঁড়ায়। একবার ইরফাদের দিকে তো একবার ক্যাবিনেটের দিকে তাকায় সিনথিয়া। ক্যাবিনেটের লকারের চাবি দিয়ে খোলে ইরফাদ। তারপর ক্যাচ ক্যাচ করে লকারের ছোট্ট পাল্লাটা খোলে। সেখানে আছে কয়েকটা পার্ট, ভারী পিস্তল, রিভলভার রাখা। তার ওপরের তাক দেখে ইরফাদ বলে, রাখো ওগুলো। বাবা ইভার জন্য যা যা দিয়েছে তোমার জন্যেও দিয়েছে, যত্ন করে রেখো। সিনথিয়া মাথা নেড়ে হাতের বাক্সগুলো রাখে। ইরফাদ একটা শক্ত ভারী বাক্স বের করে, তারপর সিনথিয়ার হাতে দেয়। এরপর বলে, খোলো। ইরফাদের কথা মতো সিনথিয়া বাক্সটা খোলে। পেঁচিয়ে গোল করা একটা কাগজ। সিনথিয়া একবার ইরফাদের দিকে তাকায়। ইরফাদের চোখের ইশারায় বলে, ওপেন ইট। সিনথিয়া ছোট্ট সুতোর গিঁটটা ধরে টানে, চোখের সামনে মেলে ধরে কাগজটা। ইরফাদের দিকে তাকিয়ে বলে, কি এটা? একজন নারী, বাবার রাজকন্যা, স্বামীর হৃদয়েশ্বরী আর সন্তানের জান্নাত। তবে এই নারী কখনো কখনো অনুভব করে তার পৃথিবীতে কিচ্ছু নেই, থাকার জন্য একটু নিঃস্ব জায়গা নেই, নিজস্ব কোনো মাথা গোঁজার ঠাঁই নেই, মাথার উপরে এক টুকরো ছাদ নেই, রাগ অভিমান করে এক রাত কোথাও মাথা গোঁজার অবস্থাও নেই। দীর্ঘ শ্বাসটা চেপে রেখে অনেক নারী সংসার করে শুধু মাথা গোঁজার ঠাঁই নেই বলে। তারা তো 18 অবধিই বাঁচে, তবে তাদের দেহের খাঁচাটা কবর করে দেয় 60-এর পরে। আমি চাই আমার ওয়াইফ জীবনের অন্তিম সময় অবধি বাঁচার মতো করে বাঁচুক। আমার জীবনের উপার্জনে গড়া এক টুকরো ছাদের ব্যবস্থা তোমার জন্য। রাগ অভিমান হলে তোমার যেন কখনো মনে না হয় তোমার যাওয়ার জায়গা নেই। তোমার নিজের একটা বাড়ি আছে, এটা বাড়ির পেপারস, তোমার নামে ট্রান্সফার করতে একটু সময় লাগবে। তবে আমার ড্রিম ছিল বিয়ের দিন রাতেই আমি আমার ওয়াইফকে এটা গিফট করব। এক্সেস তোমার নামেই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কথার পৃষ্ঠে হঠাৎ করে নোনতা গরম জল চোখের পল্লব ছুঁয়ে টুপ করে পড়ে সিনথিয়ার। এভাবেও কেউ ভাবতে পারে? লকারের চাবি, কার্ড, সমস্ত কিছু সিনথিয়ার হাতে ধরিয়ে দেয় ইরফাদ। তারপর বলে, মানি ইজ নিডেড টু সার্ভাইভ ইন লাইফ, বাট দেয়ার ইজ নো নিড ফর বিল্ড নেসেসিটি। খুব ক্ষুদ্র অ্যামাউন্ট আছে এতে, লাগলে ইউজ করো। চাবিগুলো কাছে রাখবে, যা যা নেই কালকের মধ্যে চলে আসবে, ওকে? সবসময় পাশে সশরীরে উপস্থিত থাকতে পারবো না, তবে আই উইল ট্রাই। এই নষ্ট সমাজের সকল অশুভ ছোঁয়া থেকে তোমাকে আমি দূরে রাখতে পারবো। আপনি কি কাল থাকবেন না? কাজের প্রয়োজনে যে কোনো সময় বাইরে যাব, তার আগে তোমাকে সব বুঝিয়ে দিতে হবে না? এবার
আমার অ্যাবসেন্সে যে কোনো প্রয়োজন ইভাকে বলবে। ইমার্জেন্সি থাকলেও একা বাড়ির বাইরে পা দিবে না। বাইরে যেতে ইচ্ছে করলে আমাকে কল দিবে, আমি নিয়ে যাব। আমি বাড়ি যাব না? না সিনথি, অফিসিয়ালি রুলস অনুযায়ী তুমি পুলিশের আন্ডারে থাকবে। মেইন কালপিটের মুখোশ খোলা না অবধি তোমার লাইফ এখনও রিস্ক। তোমার রিস্ক মানে আমিও রিস্কে। এই মুহূর্তে আমার দুর্বল জায়গার ফার্স্ট সিকিউরিটি দেওয়া উচিত। সো কোথাও যাবে না তুমি। এমন সিদ্ধান্তে সিনথিয়া হতভম্ব হয়ে যায়। তার মানে তার বাড়ি ফেরা হবে না? বাবা মা মুগ্ধ কাউকেই দেখা হবে না? সে কি বন্দি হয়ে গেছে? মুখটা থমথমে হয়ে আসে। ইরফাদের শীতল গলায় বলে, বাবা মাকে মনে পড়ছে? সিনথিয়ার ছোট্ট মাথায় বিষয়টা নিতেই পারছে না। সে তো বাড়ি ফিরতে চায়। সে তো ভেবেছিল আজ রাতটাই শুধু থাকতে হবে। ইরফাদ সিনথিয়ার চোখে তাকিয়েই বুঝতে পারে। ক্যাবিনেটের পাল্লা ছাপিয়ে দূরত্ব কমিয়ে কাছে দাঁড়ায় ইরফাদ। আরে পাগলি মেয়ে, বাবা মাকে কালকে ডেকে নিব, মুগ্ধও আসবে। তুমি শুধু যেতে পারবে না কিছুদিন। আর মন খারাপের কিছুই নেই, কিচ্ছু না। সিনথিয়ার মুখের ওপর থেকে কালো মেঘের অস্তিত্ব ধীরে ধীরে সরে যায়। ইরফাদ ব্যাগ বাড়িয়ে দেয়। চেঞ্জ করে আসো, যাও। সিনথিয়ার ছোট্ট মাথাটা বুঝে নিতেও সময় নেয়। সে তো মাত্রই চেঞ্জ করে এলো। তাকে কি শাড়িতে ভালো লাগছে না? ইরফাদ রুমের লাইটটা অফ করে ড্রিম লাইট দিয়ে দেয়। তারপর ওয়াশরুম দেখিয়ে বলে, যাও। একটা ঢিলেঢালা টি শার্ট, হাফ স্লিভস দুটোতে শূন্যের মতো গোল গোল করে ফাঁকা অংশর সাথে গিট দেওয়া দুটো ফিতা। কটনের স্কার্ট মাটি ছুঁয়ে যাচ্ছে। কোমরের কাছে ভাঁজ করে নিয়ে বের হয় সিনথিয়া। ইন্টেরিয়র সিলিংয়ের সাথে ভাসমান দোলনা ঝুলিয়ে দেয় ইরফাদ। পেছনে ফিরে একবার তাকায় ইরফাদ। এরপর কাজে লেগে যায়। প্রায় 400 কেজি লোড নিতে পারে এমন বিশাল গোলাকৃতির দোলনা। 3 জন মানুষ অনায়াসে একসাথে শুয়ে থাকতে পারবে এখানে। কিন্তু হঠাৎ দোলনার আয়োজন কেন? বিছানা থেকে বালিশ নিয়ে দোলনায় রাখে ইরফাদ। এরপর সিনথিয়াকে ডাকে। সিনথিয়া ধীর পায়ে দোলনার সামনে দাঁড়ায়। ইরফাদ দোলনার সুতো ধরে সিনথিয়াকে বলে, ওঠো। সিনথিয়া পুতুলের মতো উঠে বসে আর চোখ গোল গোল করে ইরফাদের দিকে তাকিয়ে থাকে। কি চাচ্ছে ইরফাদ? শুয়ে পড়ো। পিলো দিয়ে দিছি দুটো। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। আবসা আলোয় ধেয়ে আসা প্রশ্নের ঝড়ে সিনথিয়ার কোমল মনে প্রলয় শুরু হয়েছে। তাহলে কি ইরফাদ আলাদা কিছু থাকতে চাচ্ছে? তাহলে এত কিছু শুধুই দায়িত্ব থেকে? তাকে রক্ষা করতেই বিয়ে করেছে? এর মানে মন থেকে তাকে মানতে পারছে না? সে তো এমনটা চায়নি। ভালো না বেশে তাকে কেউ গ্রহণ করুক, এটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। একটা মানুষের পুরো জীবনের বোঝা সে কখনো হতে চায়নি। অজান্তেই তার চোখের জল ধেয়ে আসে। এত বড় ভুল সে করে ফেলল। শুয়ে পড়ো। ইরফাদের কথায় সিনথিয়া অনুভূতি শূন্য হয়ে শুয়ে পড়ে। ইরফাদ নিজের বিছানায় শুয়ে পড়ে। সিনথিয়ার পৃথিবীর সমস্ত কিছুকে অসহ্য আর অসহনীয় লাগছে। পৃথিবীর কত অন্যায় তার সাথে হয়েছে, কষ্ট পেয়েছে। কিন্তু একটা মানুষ তাকে ভেতর থেকে অনুভব না করে শুধুমাত্র দায়বদ্ধতা থেকে তাকে জীবনে রেখে দিবে, এই শোক জীবনেও সামাল দিতে পারবে না সে। দোলনা বেডের পাশাপাশি দুলছে। ইরফাদ এক হাতে হালকা করে দোল দিচ্ছে। ঠান্ডা আবহে দোলনাটা দুলছে আর হৃদয়ের উত্তাপে জ্বলছে সিনথিয়া। অশান্ত সিনথিয়ার বুকের হাড় ভেঙে যাচ্ছে। ভালোবাসা দিতে চেয়েছিল সে, কিন্তু অজান্তেই হয়ে গেল বোঝা। বুকের গহীনের তাণ্ডবে টুকরে ওঠে সিনথিয়া। হৃদয়ের রক্তক্ষরণে চোখ ফেটে উপসে পড়ছে নোনা নোনতা জল। বাইরে হঠাৎ শুরু ভারী বর্ষণ। বৃষ্টির তালে চাপা কান্নার সুর হারিয়ে যাচ্ছে। ইরফাদ বালিশ পেতে শুয়ে আছে আর এক হাতে সময় নিয়ে নিয়ে দুলিয়ে যাচ্ছে দোলনা। বৃষ্টির ঝুম শব্দের আবহে মাতোয়ারা শীতল পরিবেশ। থাই গ্লাস লেপ্টে পড়েছে বৃষ্টির ধারা, যেন অঝরে কাঁদছে কেউ। ইরফাদ ঘুমানোর চেষ্টা করছে। হৃদয়ের দহনে নিঃশব্দে তোড়পাড় সিনথিয়া। এই হৃদয় বিদারক ব্যথা সে কাকে দেখাবে? একজনের ফাঁদে পা দিয়ে
ভুলের জগতে হৃদয় দিয়ে অন্তর ছিঁড়ে একাকার। ভুলের জগৎ থেকে পিছু ফিরে অবশিষ্ট ভালোবাসার বন্ধনে যাকে বাঁধতে চাইল, সে তাকে দায়বদ্ধতা থেকেই বিয়ে করল। অন্যের জীবন তো নষ্ট করতে চায়নি সে। অজান্তেই ফুঁপিয়ে ওঠে সিনথিয়া। হালকা ফিসফিস শব্দটুকু শুনে চোখ খোলে ইরফাদ। সহসাই স্বাভাবিক গলায় বলে, আর ইউ ওকে সিনথি? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সিনথিয়া। আপ্রাণ চেষ্টা করে গলার স্বর পরিবর্তনে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, এতটুকুতেই তীক্ষ্ণ মস্তিষ্কধারী ইরফাদ উঠে বসে। ওর মাথার খেলায় দুনিয়ার সকল অপরাধ ধরতে পারলে তাহলে মিথ্যা বুঝতে পারবে না কেন? সহসায় উঠে দাঁড়ায় ইরফাদ। দোল খাওয়া দোলনার প্রান্ত ধরে বসে ইরফাদ। ততক্ষণে চোখ মুখ মুছে শ্বাসসহ বন্ধ করে আসে সিনথিয়া। যেন শ্বাস ফেলে সে শব্দটাও সব বুঝে নেবে ইরফাদ। ঝুলন্ত দোলনার উঠে সিনথিয়ার মুখের দিকে ঝুঁকে আসে ইরফাদ। তারপর বলে, হোয়াট হ্যাপেন্ড সিনথি? সিনথিয়ার নিস্তব্ধ নীরব। সহসাই ইরফাদ সংকোচহীনভাবে হঠাৎ করেই কান পেতে দেয় সিনথিয়ার বুকে। ঘন চুল ভর্তি ইরফাদের মাথা তার গলার খুব নিকটে। এহেম কাণ্ডে আতকে ওঠে সিনথিয়া। হৃৎপিণ্ড যে সাইরেন বাজিয়ে ওঠে। হৃদয় যেন বুকের খোলস ছেড়ে বেরিয়ে আসবে এখন। ইরফাদের স্পষ্ট গলা, কাঁদছিলে কেন? বুকের কম্পনে কি অতীতের কিছু জানা যায়? বুকে মাথা রেখে কি জানলো ইরফাদ? কান্না তো বোঝা যায় চোখের জলে। তাহলে সে বুকে মাথা দিয়ে কিসের খবর নিচ্ছে? উঠে বসে ইরফাদ। সিনথিয়াকে টেনে তোলে। মাথার এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। তারপর ধীর গলায় বলে, কাঁদছিলে কেন? সিনথিয়া অপ্রস্তুত হয়ে যায়। এই মুহূর্তে সে কি বলবে? সত্যিটা তো সে বলতে পারবে না। কি হলো, বলছো না কেন? সিনথিয়া ইরফাদের ভারী গলার স্বর শুনে কেঁপে ওঠে। তারপর বলে, কাঁদিনি তো। সিনথি, আমি শিওর না হয়ে কথা বলি না। ড্রিম লাইটের মৃদু আলোয় সিনথিয়া ইরফাদের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে আবারও চোখটা ফিরিয়ে নেয়। এই মুহূর্তে কি বলবে সে? তবে আজ তার আর নিস্তার নেই। সিনথিয়া শক্ত ঢোক গিলে বলে, বাবা মার কথা মনে পড়ছে, মন খারাপ হচ্ছিল। তোমার হৃদয় পড়তে আমি ভুল করব? তুমি এটা ভাবো? তুমি আমাকে মিথ্যা বলছো সিনথি। কি আছে হই হিম শীতল গলায়? এত শক্তি কিসের? সিনথিয়া চোখটা বন্ধ করে বলে, আপনি দায়িত্ব থেকে আমাকে বিয়ে করেছেন। বিয়ে না করলে আমার জীবনটা নষ্ট হতো, তাই না? আমার কোনো কাজে এটা তোমার মনে হলো? আর কি কাজে এটা তোমার মনে হলো আমি কি জানতে পারি? জানি না। বলো, কি কারণে মনে হলো? আপনি কিছু বোঝেন না? না, বুঝি না। বলো। আমাকে ভালো লাগেনি বলেই তো আপনি এত ডিস্টেন্স মেনটেন করছেন। আমি আপনার সাথে যাই না, ওই জন্য আলাদা রেখেছেন। আর ইউ শিওর? ডিস্টেন্স কমাতে হবে, তাই তো? ইরফাদের কথায় চোখ কুঁচকে তাকায় সিনথিয়া। চোখের দৃষ্টি দেখে ইরফাদকে বোঝা তার কাজ নয়, তাই দৃষ্টি ফিরিয়ে নেয়। ইরফাদ তীক্ষ্ণ দৃষ্টিতে ইরফাদের দিকে তাকিয়ে। সিনথিয়ার নিজেকে চিড়িয়াখানার প্রাণী মনে হচ্ছে। চোখ টেরা করে তাকায় সিনথিয়া। ইরফাদের সহজ গলায় বলে, ট্রাস্ট মি। এ কারণেই ইম্যাচিউর বউ আমি চাইনি। এমন কথায় সিনথিয়ার মুখটা অন্ধকারে ছেয়ে যায়। তার মানে সত্যি ইরফাদ তাকে কখনো চায়নি? দায়বদ্ধতা থেকেই তাহলে সে বিয়ে করেছে? মুখেও সেটা স্বীকার করছে। ইরফাদ সিনথিয়ার মুখটা দেখে তারপর বলে, দেখো, বিয়েটা খুব খারাপ একটা সিচুয়েশনে হয়েছে। তোমার বাবা মা এই বিষয়টা জানেও না। সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাকে বাসায় রেখে আসতাম, দেন সবাইকে জানিয়ে তোমাকে এই বাসায় আনতাম। কিন্তু তোমাকে এখানে না আনলে অফিসিয়াল রুলস অনুযায়ী সিকিউরিটি দিয়ে তোমাকে রাখা হতো। আমি কেন তোমাকে রেখে আসবো বলো? আর এখানে যেহেতু আনা হয়েছে, বাসার সবাই জানে পছন্দ করেই এনেছি, তাই না? তাহলে তোমাকে অন্য রুমে রাখা উচিত হবে। তাই নিজের রুমে রেখেছি। তবে বিয়ে হলো নতুন এক জীবনের শুরু।
সেখানে বাবা মায়ের দোয়ার প্রয়োজন আছে, অনেক নিয়ম কানুন আছে। ওইগুলো থেকে তোমাকে কখনো কোনো বঞ্চিত কেন করব বলো? তোমার জীবনের শখগুলো আর সামর্থ্য আমার থাকার পরেও কেন অপূর্ণ থাকবে সিনথি? আমি তো ওই জন্যই একটু সময় নিচ্ছিলাম। সিনথিয়া এবার ঠান্ডা গলায় বলে, ভালোবেসে তো বিয়ে করেনি, আমি তো এমনটা চাইনি। অজস্রবার ভালোবাসি বলা প্রেমের বিয়েগুলোতে বিচ্ছেদ হয়। আর ভালোবেসে বিয়ে করতে হবে এমন রুলস আছে? তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কোনো কারণ নেই। তাহলে তো আমার মন মানবে না, আমি কারোর জীবনে বোঝা হব না। এরফাদ বলিষ্ঠ হাতে চেপে ধরে সিনথিয়ার হাত, তারপর নামিয়ে নেয় মেঝেতে, তারপর টেনে বিছানায় বসায়, দোলনা থেকে বালিশ এনে আগের মতোই রাখে। তারপর বলে, ওঠো বিছানায়। সিনথিয়া মূর্তির মতো বসে থাকে। এরফাদ তাড়া দেয়। সিনথিয়া বেঁকে বসে, মিনমিনে গলায় বলে, জোর করে কিচ্ছু চাই না আমি। এরফাদ বিছানায় বসে, সিনথিয়াকে বলিষ্ঠ হাতের উপরে তুলে বিছানার মধ্যে তুলে দেয়। সিনথিয়া জেদ করে বসে থাকে, ধীর গলায় বলে, আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কেউ ভালো না বেসে দায়িত্ববোধ থেকে সংসার করবে এটা মানতে পারবো না স্যার। ইরফাদের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সিনথিয়ার দিকে। ঝুম বৃষ্টিতে আবছা আলোয় উদ্ভাসিত মুখটির পানি চেয়ে বলিষ্ঠ হাত বাড়িয়ে বুকের খাঁচায় এলোকেশির মাথাটা চুম্বকের মতো টেনে নেয় এরফাদ। হৃদয়ের সাইরেন বাজা অংশে সিনথিয়ার মাথাটা চেপে ধরে হিম শীতল গলায় বলে, হৃদয়টা কাঁপছে দেখো। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। শুভা জানালার গ্রিল ধরে শূন্যে দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। সুমন এখনও ফেরেনি। বাবার ঔষধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, হাত শূন্য। এক রাতের ঔষধের যতটুকু খরচ ততটুকু টাকা হাতে থাকলে এই ঝড় বৃষ্টির মাথায় নিয়ে সে বেরিয়ে যেত, কিন্তু তারও উপায় নেই। দীর্ঘশ্বাস জমে আসে বুকে। সুমনের অপেক্ষা করা বৃথা মনে হচ্ছে। নিজেই মায়ের কাছে যাই শুভা, মা আমি মেডিসিনের টাকা অনেক আগেই সুমনকে দিয়েছি, কাজের প্রেশারে আমি খবর নিতে পারিনি। তাছাড়া টাকা দিলে ঠিক সময়ে মেডিসিন এনে দেয়, এইবার কেন এমন করলো? বাজারটাও আনেনি, প্রতি মাসে তো সময় মতোই বাজার আনে। তুমি আমাকে দিনের বেলায় বলবে না? একটা ব্যবস্থা করা যেত, শেষ বেলায় কেন বলে? সুমনকে বল আজকের ঔষধটা অন্তত আনতে, কাল না হয় পুরো মাসের ঔষধ আনা যাবে। এই বৃষ্টির রাতে কোথা থেকে মেডিসিন আনবে এখন কে জানে। সুমনকে কল দে। ও ফোন বন্ধ। তাহলে এখন কি হবে শুভা? ওষুধ না খেলে যে। শুভার মনটা অশান্তির ছোঁয়ায় কানায় কানায় ভরে ওঠে। আর কত সহ্য করবে, কত সহ্য করা যায়? তারা কি কখনো বুঝবে না? নিজের কাছে একটা কড়ি সে রাখে না, কখনো না। শুভা নীরব গলায় বলে, আমার কাছে সত্যিই টাকা নেই, থাকলে আমি ঠিকই চলে যেতাম মা। শুভার মা আশ্বস্ত করে বলেন, আলমারিতে 2-4 টাকা রাখতে রাখতে 1000-5 টাকা জমতে পারে, দেখি গুণে কত আছে। তোমাদের সম্বল স্বরূপ 2-4 টাকা থাকলেও আমার হাত সত্যি শূন্য। পৃথিবীতে আমার জন্য সত্যি অবশিষ্ট কিছুই নেই। মনের কথাগুলো চুপচাপ নিঃশব্দে বলে গেল শুভা। তবে তা কেউ জানল না, কেউ শুনলও না। আলমারি খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শুভার মা। খুচরো পয়সা জমানো মাটির ব্যাংকটা ভাঙা, তালা দেওয়া ড্রয়ের সোনার অলংকারগুলোও নেই। তিনি চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আমার টাকা গয়না কই গেল? শুভা দৌড়ে আসে, ড্রয়ার টেনে দেখে শূন্য ড্রয়ার, মাটির ব্যাংকটাও ভাঙা। আসনি সংকেত যেন ধরণী কাঁপিয়ে হুঙ্কার দিচ্ছে। কিসের সংকেত দিচ্ছে এসব? শুভা নিস্তব্ধ, নিশ্চল, হিসাব যেন মিলছেই না। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে ওঠে। শুভা মলিন মুখটা নিয়ে এদিকে এগিয়ে যায়, দরজা খুলে দেয়। এত রাতে সুমন ছাড়া আর কেউ আসার কথা নয়। তবে দরজা খুলে সুমনের বন্ধুকে দেখতে পায়। শুভা বলে, তাপস, তুমি এত রাতে? সুমন কোথায়? ওকেই তো ডাকতে এলাম, ফোন বন্ধ, তাই বাসায় এলাম। ও তো এখনও ফেরেনি, এত রাতে কোথায় গেছে? ও আজ বাসায়ই আসেনি, ফোনও অফ। কিন্তু ওকে তো খুব দরকার, না হলে তো চলবেই না আপু। আমাকে বলতে পারো, ও চলে এলেই আমি বলবো।
আসলে কিভাবে যে বলি, নো প্রবলেম, ইউ ক্যান সে। অ্যাকচুয়ালি ও সেদিন বলল আঙ্কেল নাকি খুব অসুস্থ, টাকা লাগবে 7 দিনের জন্য, এরপরে শুভা আপু ম্যানেজ করে দিয়ে দিবে। আমার কাছে সেমিস্টার ফি ছিল, খুব রিকোয়েস্ট করলো যেন টাকাটা ওকে দিয়ে দেই। আমি ভাবলাম যেহেতু বিপদ, আর ভার্সিটিতে টাকা 7 দিন পরে দিলেও তেমন কিছু হবে না, পরে দিয়ে দিলাম। প্রায় 10 দিন হয়ে গেছে, এখনও টাকাটা দেয়নি। যদি আমার টাকাটা হতো, এটা কোনো ম্যাটারই ছিল না। ভার্সিটি থেকে বাবাকে কল দিলেও, আর ট্রাস্ট মি আপু, বাবা উল্টাপাল্টা ভেবে নেবে, সন্দেহ করবে। টাকাটা যদি কালকের মধ্যে একটু ম্যানেজ করে সুমন দিত। কথাগুলো তীরের মতো গেথে গেথে পড়ছে শোভার, তবে দগ্ধ হওয়া ক্ষত ঢেকে মুখের সুন্দর হাসি ঝুলিয়ে শোভা বলল, আমি তো জানতাম না ভাই, সুমন পরিবারের জন্য এত চিন্তা করে, জানা ছিল না। কালকের মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, ভেতরে এসে বসো। আজকে না আপু, আরেকদিন আসবো, আজ যাই, কিছু মনে করবেন না আপু প্লিজ। আরে না। তাপস চলে যায়। দরজা লাগায় শোভা, পেছনে তার মা দাঁড়িয়ে। দুজনের চোখে চোখে কথা হয়, অশুভ কিছুর আঁচ দুজনের হৃদয়ে উকি দিচ্ছে। শোভা নিস্তব্ধ নীরব, বুকটা ভারী হচ্ছে ক্রমেই। মার্জিয়া বেগম অপ্রত্যাশিত ঘটনা সচক্ষে অবলোকন করে নিজের মনকে সামাল দিতে পারছে না। জ্ঞান হারানোর পর শাফিন আহমেদ আর শিশির মার্জিয়া বেগমকে বিছানায় নিয়ে আসেন। একটা লাল রঙের মগের ছোট হাতল ধরে মামির মাথায় পানি ঢেলে চলেছে তিথি। তবে জ্ঞান ফেরাই মামির রাক্ষসের দৃষ্টি দেখে দূরে সরে গেছে সে। কুট্টুস মাথা মুছে দিচ্ছে। মার্জিয়া বেগম অনর্গল উল্টোপাল্টা বলেই চলেছে। শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সবটা সয়ে যাচ্ছে। সয়ে এসেছে এতকাল। তিথির পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই বাসায় ছোটোখাটো যুদ্ধ বেঁধে যেত। শান্তির জন্য তাকে চুপ থাকতে হতো। শিশির বা শাফিন আহমেদ মার্জিয়ার সামনে তিথির গায়ে হাত তুলতেন না, তবে কুট্টুস ঠিকই খবর দিত শিশিরকে। তবে মাকে বোঝানোর সাধ্য তার ছিল না। তবে আজ সব সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। মার্জিয়া বেগম রাক্ষসে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, ওকে আমার সামনে থেকে যেতে বল। রক্তের দোষ এসব, আমি আগেই বলেছিলাম এই মেয়েকে আমি রাখবো না। আবার দয়ার শরীর ফেলেও দিতে পারিনি, তাই এই দিন দেখতে হলো আমাকে। দুধ কলা দিয়ে কাঠ সাপ পুষেছি আমি এতদিন। এক কোণে নীরবে তিক্ত চোখের জল ফেলে চলেছে তিথি। হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছে। এই দিনেরই ভয় পেয়েছিল সে, আজ সেই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি হতে চলেছে? বিচ্ছেদ? চিরজীবনের জন্য শিশিরকে হারাতে হবে। আচ্ছা, জীবনের কোন দুঃখটা বেশি, পরিবার হারানো, জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়ে ওঠা, নাকি ভালোবাসার মানুষটাকে হারানো? এক জীবনে সব হারিয়ে ফেলবে সে? একটা মানুষের সব হারিয়ে যায়, কিছুটা কি অবশিষ্ট থাকে না? গভীর ভাবনায় ছেদ ঘটে মার্জিয়া বেগমের হুঙ্কারে। 1 সপ্তাহের মধ্যেই ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করবে, আর ওকে আমি আর এখানে রাখবো না। আর 1 সপ্তাহের মধ্যে আমি আমার ছেলেকেও বিয়ে করাবো। বুলেটের গতিতে বুকটা ছিদ্র হয়ে যায় তিথির। চোখ ফেটে উপচে ওঠে হৃদয়ের রক্তক্ষরণ। শরীরের ভার রাখতে না পেরে দেওয়ালে পিঠ ঠেকায় তিথি। শিশির তখনও নিস্তব্ধ নীরব, ধৈর্যের পরীক্ষা চলছে তার। শাফিন আহমেদ বলেন, শিশিরের আম্মা, খুব বেশি হয়ে যাচ্ছে না এখন? তুমি কি কখনো নিজের জেদের বাইরে যেতে পারো না? হুড়মুড়িয়ে উঠে বসেন মার্জিয়া বেগম, শরীরে ওড়না জড়িয়ে চেঁচিয়ে বলেন, শোনো, তোমার জন্য, তোমার বোনের জন্য আমার ভাইয়ের জীবনে এতটুকু শান্তি পায়নি। তোমাদের রক্ত খারাপ। তোমার বোন এক সময় রঙ্গলীলা করে আমার পুরো পরিবারের সম্মান নষ্ট করেছে, আবার একটা জন্ম দিয়ে গেছে, সেইটা আমার জীবন ধ্বংস করছে। কখনো কিছু বলতে পারিনি আমি, এদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। শাফিন আহমেদ হুঙ্কার দিয়ে বলে, স্টপ ইট, অনেক হয়েছে। বাচ্চা শুধু আমার বোনের, নাকি তোমার ভাইয়েরও ছিল? ভাগ্যিস আমার বোনের মতো হয়েছে তিথি, তোমার ভাইয়ের মতো হলে তো ক্রিমিনাল হতো। এত বড় কথা তুমি বলতে পারলে? আমার ভাইয়ের জীবন তুমি আর তোমার বোন মিলে নষ্ট করেও শান্ত হলে না? ভাইটা আমার ধুকে ধুকে বিদেশে পড়ে আছে।
শিশির এইবার কথা ছাড়ে। তোমার ভাই রঙ্গমঞ্চ করে বসেছিল। তপন চৌধুরী একটা বড় মাপের ক্রিমিনাল। শীঘ্রই সব সত্য উন্মোচন হবে। টিভির হেডলাইনে তপন চৌধুরী ছাড়া আর কিছুই দেখতে পাবে না। সরে যা চোখের সামনে থেকে। তোরা বাপ ছেলে মিলে এখন নিজেদের দোষ ঢাকতে উল্টোপাল্টা কথা বলবি। এই কয়দিন নিউজ চেক করো। তোমার ভাই কি জিনিস তুমি নিজেই চোখেই দেখতে পারবে। আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু আগের ঘটনার পুনরাবৃত্তি দেখতে পারবো না। তিথির মা আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। এখন তোর জীবনটাও তিথি খেয়ে দিবে। এইসব কবে থেকে চলছে কে জানে। নতুন পাপের জন্ম হলো কিনা উপরালাই ভালো জানেন। এনাফ ইজ এনাফ মা। লিমিট ক্রস করে ফেলেছো তুমি। বারবার ওকে দোষারোপ করছো। ও আমার রুমে এসেছে। আমার পারমিশন ছাড়া ঢুকতে পেরেছে কি? ও দোষী হলে আমিও দোষী। তার চেয়ে বড় কথা, আমি কোনো পাপ করিনি। আমি বাবার অনুমতি নিয়েই ওকে বিয়ে করেছি। অতঃপর কিছু সময়ের জন্য নীরব পরিবেশ। আকাশ থেকে একখণ্ড ভারী বরফ যেন মার্জিয়া বেগমের মাথায় এসে পড়ে। থেমে যায় তিথির হৃদয়ের স্পন্দন। এই মুহূর্তে সে কি হবে কিছুই বুঝতে পারছে না। অতঃপর তিথির হৃদয়ের কম্পনে হাত পা ঠান্ডা হয়ে আসে। শক্তিহীন অসাড় শরীর নিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। মার্জিয়া বেগম চিৎকার দিয়ে বলে, হাল্লা, তলে তলে এত কিছু! বলেই হাউমাউ করে কাঁদতে থাকে। হাত পা বাচ্চাদের মতো করে ছুটতে থাকে। মুহূর্তেই তাণ্ডব শুরু করে দেয় মার্জিয়া বেগম। বালিশ ছুঁড়ে ফেলে দেয়। বিছানার চাদর খামছে জড়ো করে ফেলে। রুষ্ট ক্রুদ্ধ হয়ে মার্জিয়া বেগম ফোঁস করতে থাকেন। শাফিন আহমেদ পাশে বসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও শান্ত হয় না মার্জিয়া বেগম। অশান্ত হয়ে হাতের কাছে টিভি রিমোটটা সজোরে ছুড়ে দেয় তিথির দিকে। চোখ নিবদ্ধ রাখা তিথি অপ্রত্যাশিত তীব্র আঘাতে চোখটা বন্ধ করে ফেলে। সাথে সাথেই গোল বলের মতো ফুলে ওঠা চোখের চারপাশ। বহু আঘাত সহ্য করেছে। চোখের পানি মরা নদীর মতো শুকিয়ে গিয়েছিল। তবে প্রকাশ্যে সবার সামনে আজ অপমানিত হতে হয়ে হৃদয়ের দহনের উত্তাপে চোখ দিয়ে গরম জল অঝোর ধারায় ঝরছে। মার্জিয়া বেগমের বিগড়ে যাওয়া হিংস্র রূপের কৃতকর্ম নিজের চোখে দেখে শিশিরের নিজের হৃদয়টাও যেন কেঁপে ওঠে। এভাবেই অত্যাচারিত হতো মেয়েটা। পৃথিবীর সকল নিয়ম বাধা বিপত্তি লাজ লজ্জা সব ভুলে যায় শিশির। বাবা মা কুটুসের উপস্থিতিতে জীর্ণ হৃদয়ের আঘাতে আঘাতে ক্ষয়ে যাওয়া মেয়েটিকে বলিষ্ঠ হাতে টেনে তুলে বুকের মধ্যে নেয়। তার মাঝে এতটা নির্মম হৃদয় হবে তা সত্যি তার জানা ছিল না। গত দিনেও কি মিষ্টি ভাষায় কথা বলেছিল, যাকে অনুভব করিস তাকেই বিয়ে করবি। অথচ সেখানে তিথিকে সে সহ্যই করতে পারছে না। পারছে না তো ভালো কথা, তাই বলে এইভাবে মারবে? শিশির সুরক্ষার চাদরে ঢেকে বুকে আগলে রাখে তিথিকে। এরপর বলে, এভাবেই মারতে তাই না? কি জন্য? ওর মা তোমার ভাইকে ঠকিয়েছে বলে? তোমার বাবার বাসার মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে? মান সম্মান নষ্ট হয়েছে বলে? এসব যখন হয়েছে, তিথি একটা ছোট্ট বাচ্চা, ওর কি দোষ? ওকে আমি অকারণে কোনো দিনও মারিনি। ওর মাকে ভালোবেসে মাথায় তুলেছিলাম, সুশিক্ষা দিতে পারিনি, শাসন করিনি বলেই মাথায় উঠেছিল, তাই ওকে শাসন করেছি। যখন তর্ক করেছে তখনই মেরেছি। আজ কোনো কোন অন্যায় ওকে মারলে? এত শাসনে রেখেও ও আমার ভাতে ছাই ঢেলে দিল। ও কিচ্ছু করেনি। অন্যায় করলে করেছি আমি। ওকে আমি জোর করে বিয়ে করেছি। তাহলে ওকে মারলে আমাকে মারছো না কেন? আমি ছেলে বলে? মার্জিয়া বেগম তেড়ে আসেন। লজ্জায় মাথা খেয়েছিস নাকি? ছেড়ে দে ওকে। নির্লজ্জ বেহায়া হয়েছিস। ওদের বংশধরের নেচারই এমন, যাকে ধরে পাগল বানিয়ে ছাড়ে। ও আমাদের না মা, তোমাদের বংশধর। আমার ফুপু যথেষ্ট ভালো মেয়ে ছিল। রাগের তোপে কাঁপতে থাকে মার্জিয়া বেগমের শক্ত হাতে কষে থাপ্পড় দেয় শিশিরের গালে। তীব্র শব্দে চোখ তুলে তাকায় তিথি। হৃৎপিণ্ড থেমে যায়, তারপর সচল হয়। এরপরে চোখের পানি আর কষ্টের দহনে তিথি কাঁপতে থাকে। এই জন্য বিয়ে করতে চায়নি সে। এই দিন দেখতে হবে তার জানা ছিল। শিশির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে,
অতঃপর 2 সেকেন্ড নেওয়া সিদ্ধান্ত জানিয়ে দেয় সে, যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন আমাকে ডেকো মা, আমি আসব। তিথিকে বুক থেকে সরিয়ে কোমল হাত শক্ত বন্ধনে আঁকড়ে ধরবে শিশির। ধীর শান্ত গলায় বলে, চল। তিথি থেমে যায়, বিস্মিত নয়নে শিশিরের দিকে তাকিয়ে বলে, কোথায়? তোর সুখের সন্ধানে। কোথাও যাব না আমি, তুমি মামির কথা মেনে নাও, মায়ের বিপক্ষে যেও না, রিকোয়েস্ট, পায়ে ধরছি তোমায়। ন্যায়ের পক্ষে আমি, তাই অন্যায় যেই করুক আমি তার অপোজিটেই থাকব। কথা বাড়াস না, চল। মার্জিয়া বেগম ছেলের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তার চোখের সামনে হাত ধরে টেনে তিথিকে নিয়ে যাচ্ছে শিশির। মার্জিয়া বেগম শূন্য চোখে তাকিয়ে আছে। নির্জন নিভৃতে নিরালায় বৃষ্টি মুখর রাতে ফাঁকা শূন্য কক্ষে ভালোবাসার আলোচনায় মশগুল দুটো শূন্য হৃদয়ের মানুষ বসে আছে। সেখানে লৌহ কঠিন বুকে মিশে আছে কোমলমতি নারীর এলোকেশী মাথা, বলিষ্ঠ গুরু গম্ভীর পুরুষের লৌহ শক্তি বুকের খাঁচার অন্তরালে হৃদয় নামক যন্ত্রটি দুবার গতিতে কাঁপছে। সেই মধুর শব্দ কান পেতে শুনে হৃদয়ের কথা বোঝার চেষ্টা করছে সিনথিয়া। লৌহ কঠিন পাথরের হৃদয়ের ভাষা বোঝা কি এতই সহজ? কি বলতে চাচ্ছে ওই ইস্পাত কঠিন হৃদয়? কিসের কম্পন চলছে? সে ভাষা বোঝার সাধ্য কোমল হৃদয়ের নারীর নেই। তবে সে আবছা আলোর কক্ষে ঘন আখি পল্লব বুঝে ঘন শ্বাস টেনে টেনে অনুভব করছে, আর লৌহ কঠিন কম্পমান হৃদয়ের সাথে তার হৃদয়ের কম্পন পাল্লা দিয়ে বাড়ছে। উত্তপ্ত বুকে কান পেতে নিজের শান্ত হৃদয় ক্রমেই তোলপাড় হয়ে যাচ্ছে তার। কম্পমান হৃদয়ের উপর থেকে অশান্ত সিনথিয়া নিজেকে ছাড়িয়ে নিতে চায়, তবে তার আগেই বলিষ্ঠ হাতের বন্ধনে ইস্পাত কঠিন পাঁজরে মিশিয়ে নেয় তাকে ইরফাদ। তারপর বরফ ভেজা ঠান্ডা আবেশে ঘন জড়ানো গলায় বলে, কি শুনলে? সিনথিয়া ইরফাদের বুকে উষ্ণ ওমে মাথা ঠেকিয়ে অস্পষ্ট স্বরে বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে হৃদয় কেন কাঁপছে আমার ছোঁয়ায়? তোমার প্রশ্নের তো উত্তর রয়েছে। হৃদয় ছুঁতে পারে কয়জন বলো তো? তুমি তো হৃদয় ছুঁয়েছ। সহসায় বুক থেকে ছুটে যায় সিনথিয়া, বিস্মিত নয়নে চোখ গোল গোল করে ইরফাদের চোখের দিকে তাকায়, প্রশ্ন ছুড়ে দেয়, কবে, কখন, কিভাবে? তুমি আমাকে কখন, কবে, কোন মুহূর্ত থেকে ভালোবেসেছ বলতে পারবে? সিনথিয়া কোমল করে মাথা দোলায়, যার অর্থ না। ইরফাদ ধীর গলায় বলে, তোমার কখন মনে হয়েছে তুমি আমার প্রতি দুর্বল? জানি না, তবে ওই ডায়েরিটা পড়ে আমি নিজেকে দমিয়ে রাখতে পারিনি। আমার কষ্ট হয়েছে, যন্ত্রণা ভোলাতে ইচ্ছা করেছে, আগলে রাখতে ইচ্ছে করেছে। ওইটুকু বুকে আমাকে আগলে রাখতে পারবে? সিনথিয়া দম নেয়, তারপর বলে, হৃদয়ের ভালোবাসার পরিধি বিশাল। কেন পারবো না? আমি 100% কনফিডেন্ট। ভালোবাসা যদি ওই ডায়েরি পড়ার পর হয়ে থাকে তাহলে ওটা ভালোবাসা না, ওটা করুণা। তবে তুমি সত্যি ভালোবেসেছ, কিন্তু সে ভালোবাসা অনেক আগে জন্মেছে তিথি। সত্যি? হুম। তা কি করে হয়? আপনি তো সবটা জানেন। একজনের কাছে ঠকে গিয়ে এত দ্রুত আরেকজনকে ভালোবাসা যায়? ভালোবাসার রং বদলায়। ভুল মানুষকে ভালোবেসে যখন হৃদয়ের রক্তক্ষরণ হয়, সব হারিয়ে যখন শূন্য লাগে, তখন যত্ন পেলে, শেল্টার পেলে সেই ক্ষত সেরে যায়, সেখানে নতুন করে ফুল ফোটে। আপনি কি আমাকে শেল্টার দিয়েছেন, যত্ন করেছেন? না। দেখো, সবার জীবনের গল্প সেম নয়। তোমার গল্পে তুমি নির্মমভাবে ঠকেছ। সব হারিয়ে যখন তুমি শূন্য হয়েছ, তোমার পাশে পৃথিবীর কেউই ছিল না, শুধু আমি ছাড়া। ওই কারণেই তুমি নিজেই ভরসার জায়গা আমাকে রেখেছ, আমাকে আঁকড়ে ধরেছ। আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো, আমি তো সেম কাজটাই করতাম। আবার ভুল হতো, হয়তো, হয়তো না। কারণ ভালোবাসা সবার জন্য আসে না, সবার হৃদয় স্পর্শ করতে পারে না। এই উত্তর তো একমাত্র তুমি দিতে পারো। কেন ভালোবেসেছিলে আমাকে? সিনথিয়া কিছুক্ষণ নীরবে ভাবে, উত্তর খুঁজে বেড়ায়, কোমল গলায় বলে,
আমি না আপনার মতো কাউকে কখনো দেখিনি। আপনি ইউনিক ওয়ান পিস। আপনার সততা, মেয়েদের প্রতি সম্মান, দায়িত্ববোধ, ন্যায়, নিষ্ঠা, কঠিন হৃদয়ের আড়ালে বন্ধু সুলভ একটা সুন্দর কোমল মন, তীক্ষ্ণ মগজধারী আপনি। সব দিক থেকেই তো আপনি বেস্ট। সব মেয়েদের ড্রিম তো এমন একজন লাইফ পার্টনার চায়, যে মানুষটা চোখ দেখে হৃদয় পড়তে পারে। এমন ক্ষমতাধারী মানুষকে যে কেউই চাইবে। আপনি অসাধারণ। হয়তো এ কারণেই ভুল থেকে বের হওয়ার আগেই আমি নতুন করে ভালোবাসতে পেরেছি। এছাড়া সম্ভব ছিল না। তবে সত্যি জানি না কবে কখন একটা সফট কর্নার তৈরি হয়েছে, কিন্তু আমি তো জানি তুমি প্রথম থেকেই আমাকে খুঁজেছ, আমার বুকে চেয়েছ সিনথি। সিনথিয়ার ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। মানে, তোমার মনে আছে সিনথি, গারদে থাকাকালীন কেউ তোমার রুমে গিয়েছিল? তুমি ভয় পেয়ে পরের দিনই আমাকে কল দিয়েছিলে। হুম। তবে ভয়টা পরে কেটে গিয়েছিল। কিভাবে? সেদিন রাতে একটা স্নিগ্ধ ভেজা ভেজা স্মেল পেয়েছিলাম। নেক্সট একই স্মেল আমি আপনার শরীর থেকে পেয়েছি। মিলে গেল। সেদিন আমার ওইখানেই আপনি গিয়েছিলেন। সেই স্মেল তুমি আমার শরীর থেকে পেয়েছিলে। সেদিন একই স্মেল তোমার শরীরে পাওনি। সিনথিয়া ক্রমেই অপ্রস্তুত হয়ে যায়। কি হয়েছিল সেই রাতে? কি বলতে চাচ্ছে ইরফাদ? ইরফাদের গলা আর একটু শীতল। সেদিন রাতেও তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সিনথি। দুর্বার হৃৎপিণ্ড ঝনঝন করে শব্দ করে উঠেছে সিনথিয়ার। পেটের মধ্যে অনুভূতিরা ছলকে ছলকে উঠছে। অপ্রত্যাশিত ঘটনা শুনে নিজেই থ হয়ে গিয়েছে সিনথিয়া। ইরফাদের চাহনি নরম কোমল, ভীষণ আলাদা লাগছে আজ। ইরফাদ ঘন শ্বাস ফেলে বলে, ওই দিন আমি জানতে পারি একটা চিঠি আছে তোমার কাছে। আর যেহেতু দেখার চান্স একবার, তাই আমিই গিয়েছিলাম। তুমি তখন গভীর ঘুমে। বালিশটা যেহেতু ওয়াল ঘেঁষে অন্য পাশে দিয়ে চেক করার ওয়ে ছিল না, বাধ্য হয়ে তোমার উপরে ঝুঁকে চেক করতে হয়েছে। ওই সময়ে ঘুমের অঘটন ঘটিয়ে ফেলেছো সিনথি। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি জোর করে ছাড়াতে গেলে তোমার ঘুম ভেঙে যেত। এত রাতে এভাবে আমাকে দেখলে তুমি ভুল বুঝতে। একবার ঠকে গেছো, আরেকবার এমন ভাবে দেখলে পুরো পুরুষ জাতির ওপর তোমার অবিশ্বাস জন্মাতো। তোমার হাত নরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করেছি, কিন্তু আমি যে পায়ের শব্দ পেলাম, মনে হলো এইমাত্র কেউ আসলো। না সিন্থি, অনেকটা সময় পর তোমাকে বাধ্য হয়ে ছাড়তে হয়েছে। আর তখন তোমার ঘুম ভেঙে গেছে। আপনার কি তখন থেকেই আমার প্রতি সফট কর্নার সৃষ্টি হয়েছে? তখন পর্যন্তও ছিল না। তবে পরের বারও সেম ঘটনাটা ঘটেছে। তোমার মনে আছে আমার ওপর অ্যাটাক হয়েছিল সেই রাতের কথা? হুম হুম। অনেকদিন জানতেও চেয়েছি, আপনি বলেননি। সেদিন তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে। প্রথমে এটা ভাবলেও পরে আমি বুঝতে পারি তুমি ঘুমাওনি। ততক্ষণে আমার একটা কল এসে যায়। ওই রাতে একটা ক্রাইম হয়। আমি ওই রাস্তায়ই ছিলাম। আমাকে কল করেন জাবির। আমার যেতেই হতো। তোমাকে নেওয়া তো আর পসিবল ছিল না। গাড়িতে ক্লোরোফর্মের একটা স্প্রে করা হয়। এই জন্য সে রাতে তোমার জ্ঞান ছিল না। আমি গাড়িটা পার্ক করেই বেরিয়ে যাই। আমার কিছু বিষয় তদন্ত করার দরকার ছিল। কাজে শেষ করে আমি ফিরছিলাম, কিন্তু কেউ একজন এই বিষয়টা টের পায়। আমাকে দেখে, যদিও বোঝার উপায় ছিল না আমি কে, তবে তারা আমার পিছু নেয়। অ্যাট দ্যাট মিড টাইম আমি যখন গাড়িতে উঠি, তারা অ্যাটাক করে। ফাইটিং চলে। যেহেতু আমি মাস্ক পরা, তাই তাদের কিছু লোক তোমার মুখ দেখতে চায়। ওদের একাংশ গাড়িতে উঠে আসে। অপর সাইডের ডোরটা খুলে তোমার মুখটা আমি আমার বুকের মধ্যে ঢেকে ফেলি। ওখানেই বিপত্তি। ধারালো ছুরির আঘাতে আমার পিঠটা তখন বিধ্বস্ত। রক্তে রঞ্জিত শার্ট, এক হাতে তুমি আর অন্য হাতে স্টিয়ারিং ঘুরিয়ে সেফ জোনে আসি। তোমার তখন ঘুম ছাড়া ছাড়া ভাব। আমার শরীর অসাড় হয়ে যাচ্ছিল। গাড়ির দরজায় ক্রমেই শরীর ছেড়ে দিচ্ছিলাম আমি। সেদিন রাতেও আমাকে একটা সেকেন্ডের জন্যেও তুমি ছাড়োনি। দু হাতে খামচে ধরে পড়েছিলে আমার বুকের মধ্যে। সেদিন থেকে আলাদা একটা অনুভূতি ছিল তোমার প্রতি। তবে আমি তলিয়ে ভেবে দেখিনি।
মাথায় নেয়নি বিষয়টা। সিনথিয়ার ভেতরটা থরথর করে কাঁপছে। এত কিছু হয়ে গেছে, সে তো কিচ্ছু জানতো না। হাওয়াই মিঠাইয়ের মতো এরফাদের কথায় গলে যাচ্ছে সিনথিয়া। দুটো বুকের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব কমিয়ে গলা এরফাদের জড়িয়ে ধরে সিনথিয়া। দুটো হৃদয় একসাথে মিশে গিয়ে একই গতিতে দাপিয়ে কাঁপিয়ে চলেছে। ঠান্ডা ভেজা আবেশে বুঝে আসছে সিনথিয়ার গলা। আফসা গলাই বলে, তাহলে এতটা দূরত্ব কেন বাড়ালেন? কেন দূরে রাখলেন আমাকে? ইরফাত গলায় পরিপক্ক জ্ঞানের আভাস। আমি তো বাচ্চা নই। আমি ভুল করলেও কি আমি ভুল করতে পারি? বলো। তুমি ভুল করতে পারো, কিন্তু আমার দ্বারা কখনোই ভুল হতে পারে না। আমি সত্যিই চাইনি এমন কিছু হোক। আমি এড়িয়ে চলেছি শেষ পর্যন্ত। আমি শেষ অবধি চেয়েছি তোমার মন থেকে ইরফাদ নামক অস্তিত্বটা মুছে যাক। আমি কি এতই অযোগ্য? সিনথি, আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট আছে। তুমি ভুল সিদ্ধান্ত নেবে কেন? তুমি ভুল করলে ভুলটা সংশোধন করার চেষ্টা আমাকেই তো করতে হবে। আমি ভুল করিনি। আমি কনফিডেন্ট ছিলাম। এইবার আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। একটুও না, একটুও না। অনুভব যখন করেছিলেনই, আমাকে এতটা দূরে রাখতেন কেন? স্বর্ণ পুড়ে পুড়েই খাঁটি হয় সিনথি। একটু কষ্ট করে সুখটা ভালোভাবেই অনুভব করা যায়। সব জেনেও একটুও মায়া হলো না আমার জন্য? শুধু দূরে ঠেলে দিলেন। একটু ভালোবাসলে কি হতো? অনুভব তো করেছি সিনথি। আবেগে নিজেকে ঠেলে না দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। ভালোবাসা হয়তো আগে জন্ম নেয়নি, তবে তুমি হৃদয় ছুঁয়েছ সেই দিনই। সেই দিন অজান্তেই আমার বুকে পড়েছিলে গুনে গুনে 38 মিনিট। হৃদয়টা সেই দিনও এভাবেই কাঁপছিল, এভাবেই। সিনথিয়া নীরব গলায় শুধায়, কবে ভালোবাসবেন আমাকে? কম্পমান উষ্ণ বুকের আলিঙ্গন থেকে সিনথিয়াকে ছাড়িয়ে নেয় ইরফাদ। এলোকেশি চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ঠান্ডা ভেজা ভেজা নরম নরম দুটো ঠোঁট চুমু খায় সিনথিয়ার কপালে, চোখের পাতায়। অতঃপর গলার স্বর হয় হিম শীতল, ভালোবাসি তো। ভয়াল খেলাঘরের অশুভ ছায়া থেকে যেই মুহূর্তে তোমাকে বুকে আগলে নিয়েছি, যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলেছি, আমি তখন থেকেই তোমাকে ভালোবাসি সিনথি, আর ভালোবাসবো অনন্তকাল।